আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং অধ্যায়ের আজকে আমরা এমসিকিউ এর ফার্স্ট লেকচার। তো এই টপিক্সে আমরা এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অধ্যায় থেকে যে তোমার এমসিকিউগুলো পরীক্ষা এসেছিলো বা যে জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট তার ডিটেলস আলোচনা করব। তো প্রথমে যে আলোচনাটা এসেছে আমরা থিওরিটিক্যাল পার্টটা নিয়ে আগে কথা বলবো, কারণ এখান থেকে প্রচুর রিপিটেড কোশ্চেন হয়। তার যদি একটা উদাহরণ দেখতে চাও, এই শুধুমাত্র এই মেশিন ভাষা দিয়ে তোমার অনেকগুলো কোশ্চেন এসেছিল। প্রথম যে কোশ্চেনটা এসেছিল, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। আচ্ছা, তোমরা জানো যে মেশিন ভাষা হচ্ছে কি, এই 01 ব্যবহার করে যে প্রোগ্রামটা লেখা হয়েছে সেটাই হচ্ছে মেশিন ভাষা। আবার আমাদের কম্পিউটার কোন ভাষা বুঝে? কম্পিউটার শুধুমাত্র 01 দিয়ে লিখিত প্রোগ্রামকে বুঝে, অর্থাৎ কম্পিউটার বাইনারিতে কাজ করে, তাই না? তো দেখো, তুমি যে ভাষায় প্রোগ্রাম লেখছো সেটা হচ্ছে মেশিন ভাষায় প্রোগ্রামটা লিখতে হয় 01 দিয়ে। আবার তুমি যাকে বুঝাচ্ছ সে 01 দিয়ে কাজ করে। ব্যাপারটা এরকম, মনে করো তুমি সৌদি আরবে গেলা, তুমি আরবি ভাষায় কথা বলছো, তাহলে এখানে তোমার কোনো দোভাষী লাগবে না। অথবা তুমি মনে করো আমেরিকার কোনো একজন বাংলাদেশে আসলো, সে বাংলায় কথা বললো, তাহলে মাঝখানে কি আমার অনুবাদক, দোভাষী বা ট্রান্সলেটর লাগবে? অবশ্যই লাগবে না। তাহলে ব্যাপারটা হলো এরকম, তুমি প্রোগ্রাম লেখছো 01 ভাষা দিয়ে, অর্থাৎ মেশিন ভাষা 01 প্রোগ্রাম লেখে, আর কম্পিউটারও তোমার 01ই বোঝে, তাহলে আমার কি লাগবে না, এখানে কোনো অনুবাদকের প্রয়োজন হবে না। আচ্ছা, এটা একটা কোশ্চেন। সেম টাইপের কোশ্চেন আরেকটা এসেছিল, সেটা হচ্ছে আমরা যদি দেখি 6 নম্বরে যেটা বলছিল সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল আর কি। আচ্ছা, এর আগের কোশ্চেনটা ছিল তোমার রাজশাহী বোর্ড 2018, ঠিক এই টাইপের কোশ্চেন সিলেট বোর্ড 2016-তে এসেছিল। সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা যায়? তাহলে সরাসরি তো আমরা মেশিন ভাষা কম্পিউটারে ব্যবহার করতে পারি, কারণ মেশিন ভাষা 01, কম্পিউটারে বোঝে 01। আচ্ছা, সেম টাইপের কোশ্চেন আমি যদি আরেকবার বলি, সেটা হচ্ছে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? এটা তোমার ঢাকা বোর্ড 2016, একটু আগে যেটা বললাম সেটা সিলেট বোর্ড, তার আগেটা ছিল রাজশাহী বোর্ড, এবার ঢাকা বোর্ডটা দেখলাম। আচ্ছা, কারণ কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা। আচ্ছা, আরেকটা এবার কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে মেশিন ভাষার সুবিধা কোনটি? আচ্ছা, এখানে বলছে প্রোগ্রাম সহজে লেখা যায় না, কারণ হচ্ছে 01 দিয়ে তুমি সহজে প্রোগ্রাম লিখতে পারবে না। তারপরে কি সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী? যায় না, কারণ মেশিন ভাষা নির্দিষ্ট কিছু তোমার কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করে না। যেমন এখনকার দিনে তুমি একটা সফটওয়্যার যে কোনো কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ বা যে কোনো মডেলে তুমি ইউজ করতে পারো। মেশিন বা অ্যাসেম্বলি ভাষা এটা করা যেত না। তাহলে এক মেশিনের জন্য বা এক যন্ত্রের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মেশিনে কাজ করে না। তাহলে 2 নম্বরে যেটা বলছিল, খ নম্বরে, যে সব ধরনের মেশিনে ব্যবহার উপযোগী, আসলে উপযোগী না। আচ্ছা, প্রোগ্রাম ভুল সহজে শনাক্ত করা যায় না, কারণ এখানে যদি তোমার কোনো এক জায়গায় ভুল থাকে তুমি সহজে খুঁজে বের করতে পারবা না। আচ্ছা, তাহলে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকরী হয়। আচ্ছা, প্রোগ্রাম সরাসরি কেন? কারণ মাঝখানে কোনো অনুবাদক লাগে না। আর যদি সংখ্যা দিয়ে আমরা কোড লিখতেছি বা প্রোগ্রাম লিখতেছি, আর সংখ্যা কি করে দ্রুত রান হয় বা এক্সিকিউট হয়, কারণ আমার মাঝখানে কোনো অনুবাদকের দরকার হচ্ছে না দেখে সে দ্রুত কাজ করে। তাহলে অপশন হবে প্রোগ্রাম সরাসরি এবং দ্রুত কার্যকর হয়। ওকে। আচ্ছা, আরেকটা যে কোশ্চেন এসেছিল সেটা হচ্ছে, আমি যদি 10 নম্বরে বলছিল মেশিন ভাষায় প্রোগ্রাম কি হয়? 1 নম্বর অপশন ছিল সরাসরি দ্রুত কার্যকর হয়, কম্পিউটার সংগঠন বর্ণনা করে, লেখা সহজ ও সব ধরনের ব্যবহার উপযোগী। না, লেখা সহজ না এবং সাধারণের ব্যবহার উপযোগী, সাধারণ মানুষ খুব একটা ব্যবহার করতে পারে না। তাহলে দুইটা হবে, সরাসরি এবং দ্রুত কার্যকর করে। আর 2 নম্বর অপশনে যেটা আছে সেটা বহুপদী আর কি। তাহলে কম্পিউটার সংগঠনে বর্ণনা করে, অর্থাৎ কম্পিউটারে সে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে কাজ করে, সে যেহেতু অর্থাৎ সরাসরি মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, এই জন্য এটাকে বলতে পারে যে সংগঠন নিয়ে কাজ করে আর কি। তাহলে 1 এবং 2 হবে অ্যান্সার। আচ্ছা, আরেকটা কোশ্চেন এসেছিল প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর, অর্থাৎ সর্বনিম্ন স্তর যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি? মেশিন ভাষা। তাহলে আমরা মোটামুটি কয়টা কোশ্চেন দেখলাম? 6টার মতো কোশ্চেন দেখলাম, যে কোশ্চেনগুলো তোমাদের বোর্ডে এসেছিল শুধুমাত্র মেশিন ভাষা দিয়ে। আচ্ছা, মেশিন ভাষার পর আরেকটা যে ভাষা রয়েছে সেটা হচ্ছে কি? অ্যাসেম্বলি ভাষা। তাহলে এবার আমরা 2 নম্বর ভাষাটা দেখব। তাহলে অ্যাসেম্বলি। আচ্ছা, অ্যাসেম্বলি যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে এরকম, দেখো। আচ্ছা, প্রথম যে মেশিন ভাষা দেখলাম সেটা হচ্ছে কি? ফার্স্ট জেনারেশন ভাষা। আবার এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, সংক্ষেপে এটাকে বলা হয় 2GL। তো এই মেশিন ভাষায় 01 পরিবর্তে অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন সংকেত ব্যবহার করা শুরু করলো, যেমন যোগের জন্য সাম, তারপরে হচ্ছে বা অ্যাড, তারপরে হচ্ছে আমরা এভাবে লিখি, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে LDA, লোড ডাটা ফ্রম অ্যাকুমুলেটর, এরকম বিভিন্ন সংকেত ব্যবহার করা হলো। এখান থেকে একটা কোশ্চেন এসেছিল তোমাদের, সেটা হচ্ছে সাংকেতিক ভাষা কোনটি?
তাহলে এটা এসেছিল সিলেট বোর্ড 2016-তে। তাহলে সাংকেতিক ভাষা হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা বা সেকেন্ড জেনারেশন ভাষাটাকে আমরা সাংকেতিক ভাষা বলি। আচ্ছা, এখন এই সংকেতগুলো তো কম্পিউটারে বুঝতে পারবে না, এই ধরনের আরেকটা কোশ্চেন আসে যে অ্যাসেম্বলি ভাষার জন্য কোন ধরনের অনুবাদক ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেম্বলি ভাষা যেহেতু কম্পিউটারকে বুঝাতে গেলে আমার 01-এ যাইতে হবে, তাহলে একটা অনুবাদক বা ট্রান্সলেটর লাগবে। তাহলে আমার এখানে কি লাগবে, একটা অনুবাদক লাগবে, আর এই অনুবাদকটার নাম হচ্ছে কি অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলি ভাষার জন্য যে অনুবাদক লাগে তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। ওকে, আচ্ছা, আবার একটা কোশ্চেন থাকতে পারে কোন ভাষাটি সংকেত সহযোগে লেখা অথবা বিভিন্ন নিউমোনিক দিয়ে লেখা, নিউমোনিক বা সংকেত দিয়ে কোন ভাষা লেখা, সেটা হচ্ছে আমার অ্যাসেম্বলি ভাষা। ওকে, তাহলে এভাবে আমরা এই কোশ্চেনগুলো এভাবে সলভ করতে পারি। আচ্ছা, 3 নম্বর ভাষা থেকে যদি এখানে আমি খুব একটা কোশ্চেন দেখতে পাচ্ছি না, তো থার্ড জেনারেশন যে ভাষাটা রয়েছে 3GL যেটাকে বলছি, তাহলে 3GLটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা যেটা করবা সেটা হচ্ছে এদের উদাহরণগুলো মনে রাখবা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণগুলো কি কি হচ্ছে, যেমন সি বা C++, তারপরে তোমার রয়েছে কি ভিজুয়াল বেসিক থেকে শুরু করে তোমার হচ্ছে আরও যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার কি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো যে কোশ্চেনটা এসেছিল তোমাদের 4th জেনারেশন থেকে, 4th জেনারেশন বলতে 4GL বলতে কি বোঝায়, অপশনে দেওয়া আছে মধ্যম স্তর, নিম্ন স্তর, উচ্চ স্তর, অতি হাই উচ্চ স্তর। তাহলে 3GL যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে আমাদের কি হবে 4GL যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, তাহলে 4GL হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই কোশ্চেনটা একটু মনে রাখবা যে ফার্স্ট জেনারেশন হচ্ছে কি মেশিন ভাষা, সেকেন্ড জেনারেশন হচ্ছে সাংকেতিক বা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, থার্ড জেনারেশন হচ্ছে হাই লেভেল ভাষা বা উচ্চ স্তরের ভাষা, 4th জেনারেশন হচ্ছে ভেরি হাই লেভেল, আর 5th জেনারেশন বর্তমান যেটা নিয়ে বেশি কাজ হচ্ছে সেটা হচ্ছে কি তোমার যেমন রোবটস তুমি আগে দেখেছো, বা অন্যান্য যে রোবোটিক্স যে ব্যাপারগুলো আছে আমরা ন্যাচারালি কমান্ড দিই। যেমন আমি নর্মাল প্রোগ্রামে যদি তুমি 5 আর 3 যোগ করতে চাও, তোমাকে অনেকগুলো কোড লিখতে হয়, তারপরে রেজাল্ট দেখো। তুমি যদি কোনো একটা রোবটকে বলো 5 আর 3 কত হয়, সে বলে দেয় যে 5 আর 3 হচ্ছে 8। কারণ ব্যাপারগুলো ন্যাচারালি হয়। তাহলে আমাদের এই যে 5GL এর কথা বলছি, তাহলে 5GL হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অথবা এটাকে ন্যাচারাল কি আমরা কি বলি, স্বাভাবিক ভাষা। তাহলে এই 5GL হচ্ছে কি স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসে উদাহরণ হিসাবে, সেটা হচ্ছে OPS5। তাহলে OPS5 হচ্ছে কি, এটা হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ, যে কোশ্চেন থেকে তোমার অনেকবার কোশ্চেন এসেছিল। আর একটা কোশ্চেন আসে মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কে কাজ করে, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে হচ্ছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। অথবা তোমার পরীক্ষা যদি অ্যাসেম্বলি ভাষা না থাকে, তখন দেখবা যে অপশানে থাকবে মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা, সেটাও তোমার অ্যান্সারে হবে আর কি। যদি ওটা এটা না থাকে তাহলে ওটা থাকবে আর কি। তো এই হচ্ছে আমার এখান থেকে এই কোশ্চেনগুলো এসেছিল। এরপর আমরা যে অনুবাদক নিয়ে কথা বললাম, অনুবাদক আসলে কি, তাহলে আমরা আচ্ছা অনুবাদকটা নিয়ে একটু কথা বলি, তাহলে ব্যাপারটা তোমাদের জন্য ইজি হবে আরো। অনুবাদক বা ট্রান্সলেটর খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে 1 মার্কের কোশ্চেন আসে, আবার MCQ আসে। সেটা হচ্ছে মনে করো আমি কিছু লিখলাম, যেমন ইন্টিজার a = 5, আবার লিখলাম ইন্টিজার মনে করো b = 7, আবার লিখলাম হচ্ছে ইন্টিজার sum = a + b। আচ্ছা, আমরা যে এই কোডগুলো যে আমরা লিখলাম, তো এই যে এটা যে উচ্চ স্তরের ভাষায় যে লিখিত প্রোগ্রাম, এটাকে আমরা বলি সোর্স কোড। আর এটাকে সোর্স কোড অথবা এটাকে কি বলা যায়, উৎস প্রোগ্রাম, তাই না, বা উৎস কোডও বলা যায়। আর এটা যখন মেশিনে কনভার্ট হয়ে যায় 0110-তে কনভার্ট হয়, তাহলে এগুলাকে কি বলে অবজেক্ট কোড, বা এটাকে বলে বস্তু কোড বা বস্তু প্রোগ্রাম। তো এই সোর্স কোড এবং অবজেক্ট কোডের মধ্যে যে এই যে পারস্পরিক রূপান্তরটা যে করে দেয়, সেই হচ্ছে আমাদের কি ট্রান্সলেটর। তাহলে ট্রান্সলেটরের কাজ কি, সোর্স কোডকে অবজেক্ট কোডে নিয়ে যাওয়া। তাহলে এখানে একটা কোশ্চেন এসেছিল তোমাদের, সেটা হচ্ছে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি। তাহলে আমার অ্যান্সার হবে কি অনুবাদক বা হচ্ছে ট্রান্সলেটর। এখন এই অনুবাদক আবার 3 প্রকার, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে কম্পাইলার, তারপরে 2 নম্বর রয়েছে ইন্টারপ্রেটার, আচ্ছা, আর 3 নম্বর রয়েছে অ্যাসেম্বলার।
আচ্ছা এখন দেখো এই তিনটার মধ্যে ডিফারেন্স কি, কারণ এখান থেকে যদি কোশ্চেন আসে। আচ্ছা একটা কোশ্চেন এসেছিল অলরেডি যে অনুবাদক সফটওয়্যার কয় ধরনের বা অনুবাদক প্রোগ্রাম কয়টা, তাহলে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে এই তিনটা। আর কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য কি, আমরা অ্যাসেম্বলার একটু আগে পড়ে আসলাম যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আমি আবার বলছি, আমরা অ্যাসেম্বলি ভাষা কি সংকেত দিয়ে লিখতাম না, তাহলে ওই সাংকেতিক ভাষাটাকে মেশিন ভাষা অর্থাৎ 0-1-এ রূপান্তর করার জন্য যে সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আর এই কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ কি দেখো, এটাও মূলত অনুবাদ করবে, কিন্তু কম্পাইলার হচ্ছে এখানে মনে করো 3টা লাইন আছে না, সে 3টা লাইনকে একবারই রূপান্তর করবে, তার হচ্ছে কম্পাইলার। তার মানে যে অনুবাদক সফটওয়্যার সোর্স কোডকে একসাথে অবজেক্ট করে নিয়ে যাবে, অর্থাৎ যতগুলো লাইন থাকবে একবারে অবজেক্ট করে নিয়ে যাবে, সেটা হচ্ছে আমার কি কম্পাইলার। আর যদি এক লাইন করে মনে করি এই লাইনটা পড়লো, দেন হচ্ছে এই লাইনটা পড়ে এটাকে কি করলো, অনুবাদ করলো, তাহলে এক লাইন করার পর যদি কোনো ভুল হয় তাহলে সেটা ওই লাইনে থেমে যাবে, আর কাজ করবে না, পরে ওটাকে সলিউশন করবো, সে পরে আরেকটা লাইন করবে। তাহলে একটা একটা করে লাইন করে যদি অনুবাদ করে তাহলে হচ্ছে কি ইন্টারপ্রেটার, সবগুলো লাইন যদি একবারে অনুবাদ করে তাহলে হচ্ছে কম্পাইলার, শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যখন অনুবাদ করবে তখন সেটা অ্যাসেম্বলার। আচ্ছা এখন যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে কম্পাইলারের সুবিধা হলো কি কি, তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে সম্পূর্ণ কোডকে একবারে অনুবাদ করবে, আর একটা সুবিধা হচ্ছে ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করবে, এটা তো করবেই। আচ্ছা এই দুইটা হবে আনসার। আর প্রোগ্রাম ডিবাগিং এবং টেস্টিং দ্রুতগতি হয় না, কারণ ইন্টারপ্রেটার মূলত খুব দ্রুতগতিতে কাজ করে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কি প্রোগ্রাম আমার কি হয় সম্পূর্ণ প্রোগ্রাম একবারই অনুবাদ করে, আর এটা হচ্ছে ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে। এই কোশ্চেনটা এসেছিল তোমাদের হচ্ছে কোন বোর্ডে, মাদ্রাসা বোর্ড 2019-এ এসেছিল। আচ্ছা তাহলে এভাবে আমরা এই কোশ্চেনগুলো মনে রাখতে পারি বা অ্যান্সারগুলো সলিউশন করতে পারি। এরপর যদি আমরা এক কাজ করি সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে একটু কথা বলি, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের পরীক্ষায়, বিভিন্ন চিহ্ন দেওয়া থাকে এবং চিহ্ন দিয়েও কিন্তু তোমাদের কোশ্চেনগুলো হয়। তো এখানে অ্যালগরিদম মানে তো জানি কোনো কিছু সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা, আর যদি চিত্রের সাহায্যে ধাপে ধাপে করো সেটা হচ্ছে ফ্লোচার্ট। এখন চিত্রগুলো কি কি ব্যবহার করা হয়, তাহলে এটা একটা যদি এটা হয়নি মূলত ডিম্বক চিহ্ন, এই ডিম্বক দ্বারা কি বলা হয় সেটা হচ্ছে ইনপুট অথবা কি বুঝাবে, আউটপুট বুঝাবে। আচ্ছা যদি আমরা একটা সামুদ্রিক চিহ্ন ব্যবহার করি তাহলে এই সামুদ্রিক চিহ্নটা কি বুঝাবে, এটার দ্বারা বুঝাবে, আচ্ছা আমি মনে প্রথমে একটু ভুল করে আসছি, সেটা এটার দ্বারা বুঝাবে এই ওভাল বা ডিম্বক চিহ্ন দ্বারা বুঝায় কোনো একটা কিছু শুরু করা, স্টার্ট অথবা এন্ড বা ক্লোজ করা। আর এই সামুদ্রিক চিহ্ন দ্বারা বুঝায় তোমার কোনো কিছু ইনপুট অথবা আউটপুট দেখানো। ওকে, তারপরে সামুদ্রিকের পর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র দ্বারা কি বোঝায়, কোনো কিছু প্রসেসিং করা বোঝায়, কোনো কিছু প্রসেসিং বা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য এই চিহ্ন ব্যবহার করি। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমরা বৃত্তর মতো বৃত্ত যেটা ব্যবহার করব। আচ্ছা বৃত্তর আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সিদ্ধান্ত চিহ্ন, যেটা হচ্ছে হিরক বা ডায়মন্ড বলি আমাকে। তাহলে এই হিরক চিহ্নটার কাজ হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্ত নিবে অথবা ডিসিশন নিবে আর কি। তাহলে ডিসিশন বা সিদ্ধান্তের জন্য এটা ব্যবহার করি। তারপরে এই বৃত্ত ডাইরেক্ট যেটা বৃত্ত সেটা হচ্ছে কি নির্দেশ করবে, সংযোগ চিহ্ন করবে, বা সেটাকে তোমার কানেক্ট করে দিবে। তাহলে হচ্ছে সংযোগের জন্য এটা ব্যবহার করা হয়। বিভিন্ন তীর চিহ্ন মূলত প্রবাহ বা দিক নির্দেশ করে। এখন আমরা কোশ্চেনগুলো দেখি। এবার বলছে প্রোগ্রামে ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ কোন প্রতীকের সাহায্যে দেখা হয়। তাহলে প্রক্রিয়াকরণ হচ্ছে কি তোমার হচ্ছে আমরা দেখলাম কি আয়তক্ষেত্র দিয়ে দেখানো হয়। তাহলে এখানে অপশনে গ নম্বর, এটা বরিশাল বোর্ড 2016-তে আসছিল। এবার বলছে কোন ফ্লোচার্টটি সংযোগ নির্দেশ করে, সংযোগ প্রতীক। তাহলে সংযোগ হচ্ছে যেটা বৃত্ত হবে সেটা হচ্ছে সংযোগ নির্দেশ করে। এবার এই ডায়মন্ড বা হিরক চিহ্ন দিয়ে বলছে প্রতীকটি কোন কাজে ব্যবহার করা হয়। তাহলে এটা কোনো সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কাজ করব, সিদ্ধান্তমূলক নিয়ে যখন কাজ করব বা কোনো একটা শর্ত সাপেক্ষে যখন আমি কাজ করতে যাব তখন আমরা এই ডিসিশন চিহ্নটা ইউজ করব। আর একটা কোশ্চেন এসেছিল ফ্লোচার্ট কত প্রকার। ফ্লোচার্ট মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা সিস্টেম বা ব্যবস্থা কিভাবে কাজ করে সেটা যখন তুমি চিত্র দিয়ে দেখাও তখন সেটা সিস্টেম ফ্লোচার্ট, আর যখন প্রোগ্রাম কিভাবে কাজ করে তখন যদি চিত্রের সাথে দেখাও তখন সেটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে এই ফ্লোচার্ট হচ্ছে আমাদের দুই প্রকার। তাহলে এইভাবে আমরা মূলত কি করতে পারি, এই কোশ্চেনগুলো সলিউশন করতে পারি। আচ্ছা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে সম্ভবত আর একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে আচ্ছা এটা না, মূলত যে হাসান সাহেবের একটা কাজ আছে, এটা আমরা একটা কাজ করি আর একটা টপিক তখন ওটা দেখাবো।
এবার এই ডিবাগিং বা বাগ ডিবাগ নিয়ে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে প্রোগ্রামে আমাদের অনেক জায়গায় ভুল থাকতে পারে। তুমি একটা কোড লিখছো, কোডে যদি ভুল থাকে এটাকে বলে বাগ, বা হচ্ছে যদি তোমরা জানো বাগ মানে কি, এই বাগ মানে পোকা অথবা সার পোকা বলতে পারো। তাহলে এই প্রোগ্রাম বাগ মানে কি, এটা সমস্যা। প্রোগ্রামে এই বাগ বলতে বোঝায় সমস্যা, যদি আমরা জানি বাগ মানে হচ্ছে পোকা। তার মানে প্রোগ্রামে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এই ভুল ত্রুটিগুলোকে বলা হয় কি বাগ। আর এই যে বাগটাকে যদি বা ভুলটাকে যদি তুমি সমাধান করো তাহলে সেটাকে বলে কি ডিবাগ। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ডিবাগিং, তাই না? তাহলে তাহলে ব্যাপারটা এখন কোশ্চেনটা যদি বলি, যে বলছে যে প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধন করাটাকে কি বলে, সেটা হচ্ছে ডিবাগিং। আচ্ছা, এবার প্রোগ্রাম তৈরির ধাপ নিয়ে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে আচ্ছা ধাপ নিয়ে যে কোশ্চেনটা এসেছিল, আমরা ওই ধাপটা নিয়ে আলাদা একটা ভিডিও করি, কারণ এখানে অনেক টপিকস আছে, ওই টপিকস দিয়ে ওই টপিক্সটা কভার করতে অনেক ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো ওই টপিক্সটা আমি একটু পরে আরেকটা ভিডিও দিব। আমি চাচ্ছি ভিডিওগুলো একটু শর্ট হোক, যেন তোমরা ব্যাপারগুলো এনজয় করতে পারো। বড় ভিডিও হলে একটু বোরিং ফিল করতে পারো আর কি। তো আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো, যেখানে আমরা ওই প্রোগ্রাম তৈরির ধাপ রিলেটেড এবং এরপরে গেলে মূলত আমরা কোডিং থেকে দেখবো, যে কোডিং রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছিল আরও 2টা বা 3টা পার্ট আমাদের হতে পারে, সর্বমোট 4টাও হতে পারে বা 3টাও হতে পারে আর কি। এই সবগুলো পার্টি দেখে নিলে তোমাদের আর এই প্রোগ্রামিংয়ে আর কি তোমার এখানে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।